দুর্বারদ্রোহে স্বাগতম। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই যে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালাম, এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বলতে হলো না প্রথম স্বাধীনতার শুভেচ্ছা, না দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা, বা তৃতীয় চতুর্থ স্বাধীনতার শুভেচ্ছা। আমার বিশ্বাস আমার ভিউয়ার যারা আছেন, বা যদি কেউ এই ভিডিওটা দেখেন, তাহলে তারা বুঝতে পারবেন যে আমি কোন স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছি। এক্সপ্লেন করার কোনো প্রয়োজন হবে না যে এটা আসলে দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ স্বাধীনতার শুভেচ্ছা। ওই যে আমার পিছনে হয়তো বা দেখতে পাচ্ছেন কিনা জানি না, লাঙল দিয়ে জমি চাষ করা হচ্ছে, বা আমাদের গ্রামের ভাষায় এটাকে কি বলে, নাইল্লা বলতে একটা কোনো ধরনের হয়তো বা পাট বা এই জাতীয় কোনো একটা ফসল বা শাকসবজি হতে পারে। যেহেতু আমার গ্রামে খুব বেশি একটা আসা হয় না বা এখানে বেড়ে ওঠা হয়নি, তো এই যে জিনিসগুলো এগুলো আমি খুব একটা দেখিনি। আর কি চাষ করতেছে এটা আসলে আমি সঠিক যে ভাষাটা ইউজ করব সেটাও আসলে আমি জানি না। ওনাদেরকে জিজ্ঞেস করার পরে বলল যে নাইল্লার বিচি লাগানো হচ্ছে। এখন নাইল্লাটা কি জিনিস এটা আমি আসলে সঠিকভাবে বলতে পারবো না। যাই হোক, তো ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আজকে স্বাধীনতা দিবস, যদি ওদের মাথা ব্যথা এই বিষয়ে নেই বা ওদের জানার কোনো প্রয়োজনই নেই আসলে আজকে স্বাধীনতা দিবস না অন্য কোনো দিবস, কিন্তু তারপরও যদি ওদেরকে জিজ্ঞেস করা হয় যে আজকে স্বাধীনতা দিবস, আজকে এটা কোন স্বাধীনতা দিবস বলতে পারবেন? তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থের কাছে যাবে না, তারা বলবে এটা বাংলাদেশের স্বাধীনতা দিবস। অর্থাৎ এখানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তো প্রশ্নই আসে না, জানারও প্রয়োজন নাই। এইরকম মানুষগুলোর কাছে এই সকল দ্বিতীয়, তৃতীয়, চতুর্থের কোনো ভ্যালু নাই। এরা জানে না স্বৈরাচার কি, এরা জানে না আপনার রাজতন্ত্র কি, গণতন্ত্র কি, এদের জানার প্রয়োজন নাই। কারণ কি, এরা খেটে খাওয়া মানুষ, এরা খেটে খাওয়া মানুষ, এদের কাছে এগুলা কোনো অর্থ বহন করে না। কিন্তু এদের কাছে যে জিনিসটা অর্থ বহন করে সেটা হচ্ছে এই যে স্বাধীনভাবে ওরা যে চাষ করতেছে, সেই যে স্বাধীনতাটা, এই স্বাধীনতাটা যদি আপনি কেড়ে নিতে চান তাহলে ওদের কাছে অর্থ বহন করবে। আর এই যে স্বাধীনতাটা এখানে যে চাষ করতেছে মনের আনন্দে বলেন আর যেভাবেই বলেন, এখানে যে চাষ করতেছে স্বাধীনভাবে, এই স্বাধীনতাটা যারা কেড়ে নিতে চেয়েছিল 1971 সালে, এই স্বাধীনতাগুলোকে কেড়ে নেওয়ার জন্যই যুদ্ধ হয়েছিল 1971 সালে। পাক হানাদার বাহিনী বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল এই স্বাধীনতাগুলো কেড়ে নেওয়ার জন্য। এই স্বাধীনতাটা যদি কেড়ে নেওয়া হয় ওদের কাছ থেকে, এইটা হবে যে ওদের জীবনে অর্থবহ একটা ঘটনা। তো কতিপয় লোক মনে করলেন যে মতান্তরে এখন 16 কোটি, 20 কোটি, 22 কোটি, 18 কোটি হতে পারে জনগণ, ঠিক আছে? এই জনগণের কাছ থেকে হয়তো 1 লাখ, 2 লাখ, 1 কোটি জনগণের ধরেন কথা, যুক্তি বা তর্কের খাতিরে আমি বলতেছি, আমি জানি যে আমি যে কথাটা বলতেছি এই সংখ্যাটাও ভ্যালিড না। এটা খুব নিতান্তই হয়তো বা আপনার বিএনপি ব্যতীত আমি বলতেছি না, বিএনপি এবং জামাত এটাকে আসলে তো আমি কোনো ইর মধ্যে পড়ি না, এটা তো দেশদ্রোহী। এদের আসলে দেশবিরোধী লোকগুলোর জন্য আপনার দেশীয় আইন বা দেশীয় আমার কাছে খাটে না, তো আপনার কাছে খাটতে পারে। এরা তো মানবতা বিরোধী অপরাধী, মানবতা বিরোধী অপরাধ করেই আসছে। এদের আগে শাস্তি হোক, ক্ষমা চাক, তারপরে হয়তো বিবেচনা করা যাবে যে এই দেশের আইন এদের জন্য খাটে কি খাটে না, এই দেশে এরা কথা বলতে পারবে কি পারবে না। তো যাই হোক, আমি বলতেছি যে বিএনপি এবং বিএনপি ব্যতি রেখে যদি আপনি বিএনপিকে বাদ দেন, তাহলে হয়তো এই সংখ্যাটা কয়েক হাজারও হবে না, কয়েক লাখও হবে না, ঠিক আছে? যাদের মুখের ঠুটি চেপে ধরছে, যাদের স্বাধীনতা ছিল না, যাদের লেখায় লেখায় মনে করলেন যে গ্রেপ্তার করছে, এরকম সংখ্যাটা খুবই নিতান্ত হবে, ঠিক আছে? কিন্তু ওই যে মিডিয়া হাইপ ক্রিয়েট করা হয়েছে, মিডিয়া হাইপ ক্রিয়েট করে বলা হয়েছে যে এই আমাদের সবার স্বাধীনতা চলে গেছে। ব্যক্তিগতভাবে আমি এই আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে অনেক লেখালেখি করছি, আবার ডিলিট করে দিছি,
সেটা 1 বছর 2 বছর পরে। কারণ আমার কাছে আমার লাইফে এগুলা কোনো অর্থ বহন করে না। রাজনীতি জিনিসটা আমার লাইফে 2004 বা 5 এর পর কোনো অর্থই বহন করে না। কারণ এই রাজনৈতিক যে জায়গাটা, এই জায়গাটায় আমি মনে করি আনফরচুনেটলি আমি মনে করি কোনো ভদ্রঘরের সন্তান এই রাজনৈতিক জায়গাটায় আসতে পারবে না বর্তমানে বা অতীতে বাংলাদেশের যে রাজনৈতিক সিচুয়েশন ছিল। ঠিক আছে? যে কারণে রাজনীতি আমার লাইফে কোনো অর্থ বহন করে না। তো যাই হোক, কথায় ফিরে আসি। এই যে আমার পিছনে যারা কাজ করতেছে, তাদের কাছে কোন স্বাধীনতাটা অর্থ বহন করে? বা আমার পিছনে যারা আছে বা যারা কাজ করতেছে, এই মানুষগুলোই বাংলাদেশের সবচেয়ে বেশি জনবহুল মানুষ। অর্থাৎ এদের সংখ্যাটাই বাংলাদেশে বেশি। যারা এরকম খেটে খাওয়া মানুষ, যারা খেটে খাচ্ছে, যাদের কারণে আমি আপনি টিকে আছি, এদের স্বাধীনতা কেউ কেড়ে নেয়নি। এদের স্বাধীনতা যদি কেড়ে নিত, তাহলে ঘটনাটা 1971-এর মতোই হতো। তো তাহলে এটা তো স্পষ্ট যে বাংলাদেশের মানুষের কাছ থেকে মেজরিটি পার্সন যারা আছে তাদের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়নি। কেড়ে নেওয়া হয়েছে কাদের কাছ থেকে? অস্বীকার করার তো কোনো সুযোগ নেই। এই স্বৈরাচারের বাচ্চাদের জন্য তো আমরা অনেক ভুগছি। এই স্বৈরাচারের জন্য আজকে আমরা বিদেশে লাঞ্ছিত হই। এই স্বৈরাচার আওয়ামীর জন্য আমাদের ব্যক্তিগত প্রাইভেসি ক্ষুণ্ণ হয়, যেগুলো নিয়ে কথা বলা দরকার। আমাদের ব্যক্তিগত সকল ডাটা আপনার কার কার হাতে আছে আমরা জানি না। ঠিক আছে? এই আওয়ামী স্বৈরাচারের জন্য। তো সেই বিষয়টা ভিন্ন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে সেকেন্ড স্বাধীনতা বলতেছে, মেজরিটি পার্সন জানেই না যে তারা কখন পরাধীন ছিল, কখন তারা স্বাধীন হইল এই 24-এ। তো সেইটাকে আপনি চাপাই দিতেছেন যে এটা সেকেন্ড স্বাধীনতা। আরে ভাই, প্রথম প্রেমের কথা যেভাবে মনে থাকে, সেকেন্ড থার্ড ফোর্থ প্রেমের কথা ওইভাবে মনে থাকে না। ঠিক আছে? তো যাই হোক, এখন আপনি চাপাই দিলে তো আর হবে না ভাই। এই লোককে যদি আপনি যাই বলেন যে ভাই সেকেন্ড স্বাধীনতা আপনার কবের, এই লোককে বলতে পারবে? এই যে পিছনে যারা আমার কাজ করতেছে, আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, যারা লাঙ্গল নিয়ে কাজ করতেছে, যাদের কল্যাণে আমরা খাবার পাই বলতে পারেন, হ্যাঁ টাকা দিয়ে কিনে খান, কিন্তু এই যে এই ব্যক্তিগুলো যদি চাষ না করতো, আপনি ওই খাবারটা কিনতে পারতেন না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই খাবারটা আসুক না কেন, এরকমই পৃথিবীর কোনো না কোনো জায়গায় তারা চাষ করতেছে, উৎপাদন করতেছে বা তৈরি করতেছে বিভিন্ন ধরনের, হয়তোবা খাবারের ভিন্নতায় বিভিন্ন ধরনের বিষয় উঠে আসবে, কিন্তু এদের জন্যই আমরা আমাদের প্লেটে যে খাবারটা আসতেছে সেটা পাচ্ছি। তো ওদের কাছে যদি আপনি যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার কথা জিজ্ঞাসা করেন, উত্তর কি মিলবে? কিছুই মিলবে না। ওরা দ্বিতীয় স্বাধীনতা সম্পর্কে কিছুই জানে না। ওদের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে মাথা ব্যথাও নেই। কিন্তু দ্বিতীয় স্বাধীনতা নিয়ে একটা শ্রেণীর মাথা ব্যথা রয়েছে। স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা বা আমরা মুক্তিযুদ্ধ করেছি, এই কথাটা কিন্তু আমরা বলেছি, বলিনি যে তা না। অস্বীকার করার কোনো, এখানে অস্বীকার করার মতো কোনো বিষয় না এটা। আমরা যখন এই অভ্যুত্থানে ছিলাম তখন আমরা বলেছি যে আমরা মুক্তির জন্য কাজ করতেছি বা মুক্তিযুদ্ধ করতেছি আমরা। এটা জাস্ট একটা নিজেদেরকে ইন্সপায়ার্ড করার জন্য একটা কথা আমরা বলেছি, লিখেছি, শেয়ার করেছি। আন্দোলনে গিয়েছি তখন আমরা যাতে ইন্সপায়ার্ড হই, সেই জন্য এই বিষয়গুলো আমরা বলেছি। তাই বলে কি এখনও দ্বিতীয় স্বাধীনতা মনে করেন আপনি এটা? আরে ভাই, মেজরিটি পার্সন, একটা দেশের মেজরিটি পার্সন, এই কৃষক জনতা, শ্রমিক যারা আছে, তারা স্বাধীনতার মানে বলতে কি বুঝে? তারা যে স্বাধীনতার মানে বুঝে, সেই জায়গায় সরাসরি হস্তক্ষেপ হয়নি। অর্থাৎ তাদের স্বাধীনতা আগেও যেমন ছিল এখনও তেমন আছে। 1971-এর পরবর্তীতে, 1971-এর আগের অবস্থানের কথা আমি বলছি না। কারণ কি, 1971-এর স্বাধীনতাকে কিন্তু তারা ভুলে নেয়। কারণ 1971-এ তাদের সকল কিছুই পরিবর্তন হয়ে গিয়েছিল। তাদের স্বাধীনতাটা চুরি হয়ে গিয়েছিল। তারা খেতে খামারে কাজ করতে পারেনি, কারণ তাদের ক্ষেত খামারগুলা দখল হয়ে যাওয়ার ভয় ছিল, বা এই রাজাকারের বাচ্চারা
এবং পাকিস্তানের এই গোষ্ঠীটা বা সেনাবাহিনীর সুযোগ নিয়ে এই রাজাকারের বাচ্চারা এই বাঙালির বিভিন্ন ক্ষেত দখল করে নিয়ে গিয়েছে। আপনি বিশ্বাস করবেন নাকি জানি না, আমার এই অঞ্চলটা ইতিহাসে, মুক্তিযুদ্ধের ইতিহাসে অনেক অর্থবহ জায়গা দখল করে আছে। আমার সামনে আপনি দেখতে পারবেন নাকি জানি না, ওই যে ওইখানে একটা নদী আছে, ওই নদীতে যে পরিমাণ লাশ ভেসে আসছে, আমার চাচা বা তারা বা আমার এখানে আমার আত্মীয় স্বজন যারা মুক্তিযুদ্ধে ছিল বা যারা এই মুক্তিযুদ্ধের ঘটনাগুলো মনে আছে, তাদের সাথে অনেক সময় কথা বললে তখন মানে ফিল করা যায় যে এই নদীটার মধ্যে নাকি একটা সময় একদিন আমার চাচা হেঁটে যাচ্ছে তার বাবা বা তার কোনো চাচার সাথে, তো হঠাৎ করে তার দুইটা চোখ ধরে ফেলছে হাত দিয়ে। তো চাচা হাত সরিয়ে দিতে চাইছে, তো ওনার চাচা বা বাবা যেই ছিল উনি বলতেছে, না হাতটা সরাইস না, তুই সোজা হাঁটতে থাক, আমি তোকে ধরে নিয়ে যাচ্ছি। তখন আমার চাচা জুড়ে হাতটা সরাই দিল, দেওয়ার পর দেখলো যে নদীর রক্তটা, নদীর আপনার পানিটা রক্তে লাল হয়ে আছে এবং একের পর এক লাশ স্তূপ হয়ে জমা হয়েছে এখানে। পানিটা মানে লাশগুলা ভেসে আর যেতে পারতেছে না, এখানে স্তূপ হয়ে রয়েছে। ঠিক আছে, তো এই যে দৃশ্যগুলা তারা দেখেছে, এই দৃশ্যগুলোর পর যে স্বাধীনতাটাকে, যে বিজয়টাকে তারা পেয়েছে 16ই ডিসেম্বরের মাধ্যমে, সেইটাকে মনে রাখবে না? তারা যে জিনিসটাকে জানেই না, ফিলই করে না। এখানে আমি অনেকের সাথে কথা বলে দেখছি যে আসলে তারা মানে খবরে হয়তো একটু একটু শুনছে, এছাড়া তারা এই বিষয়টা সম্পর্কে কোনো কিছু জানেই না। তাহলে যে জিনিসটা জানেই না তাদেরকে যদি সেই জিনিসটা চাপায় দেন যে আপনি আরেকটা স্বাধীনতা পাইছেন, তারা কি মেনে নিবে? মানবে না। খুব হাস্যকর বিষয় হয়ে যাবে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এই যে দ্বিতীয় স্বাধীনতা, আমি অভ্যুত্থানকে ছোট করতেছি না, এই 24-এর অভ্যুত্থান যেটা, সেইটাকে ছোট করতেছি না, আবার বড়ও করতেছি না। কারণ এই অভ্যুত্থান নিয়ে আমরা যে আশায় ছিলাম, যে কারণে এই অভ্যুত্থানে আমরা শরিক হয়েছিলাম, অংশগ্রহণ করেছিলাম, এখন এমন সকল তথ্য আসতেছে যে তথ্যগুলো আসলে খুবই ভয়ানক, এবং এই তথ্যগুলা বা এই কারণে আমরা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করি না। এই আওয়ামী ফেসিস্ট বা এই আওয়ামী স্বৈরাচারকে আমরা তাড়িয়েছিলাম, যে কারণে সেই কারণগুলো এখন আরও বহু গুণে অন্যভাবে আমাদের উপর চেপে আসছে। সো সেই কথাই না যায়, আমি শুধু এই সেকেন্ড স্বাধীনতা এরা কারা, যারা এই সেকেন্ড স্বাধীনতা আপনার আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে? এরা হচ্ছে যে এই মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি, যেটা এই আওয়ামী ফেসিস্ট এবং আওয়ামী স্বৈরাচারের বাচ্চারা বলছে যে এই আপনার যে অভ্যুত্থানটা হয়েছে এখানে এই একটা শক্তি বৃহৎভাবে জড়িত আছে, যেটা আমরা পরবর্তীতে দেখতে পারছি যে সত্যি এই শক্তিটা জড়িত ছিল। তো ওইদিকে না যে ওইগুলোর তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে এবং এগুলো নিয়ে আমরা ভিডিও করব। তথ্য প্রমাণে তো কিছু নাই, তাদের তো ওই কি বলে ওরা ওদের নিজের মুখে যে অভ্যুত্থানের যে মহানায়ক আপনারা বলেন, এই সকল সার্জিস, নাহিদ, যাদেরকে আমরাও একসময় সম্মান করতাম এবং যাদের ডাকেই আমরা এই অভ্যুত্থানে গিয়েছি, এটা তো বলার নেই যে আমার ডাকে অভ্যুত্থানে আপনি গিয়েছেন বা আমি গিয়েছি আমার নিজের ডাকে, না তা না, আমিও ওদের ডাকে গিয়েছি। কিন্তু এদের ভিতর কি ছিল সেটা তো এখন আমরা দেখতেই পাচ্ছি এবং ওদের মুখেই জানতে পারছি, নাকি ওদের অনেক অংশীজন ছিল এবং সেই অংশীজনের মধ্যে নাকি সবচেয়ে বড় অংশীদার ছিল শিবির, জামাত। তো যাই হোক, এগুলো কথায় যাব না। তো এই যে স্বাধীনতা বিরোধী শক্তিটা, সেই শক্তিটা আপনার মাথায় পুশ করতেছে যে এখানে একটা দ্বিতীয় স্বাধীনতা আছে। কারণ এই প্রথম স্বাধীনতা বলতে কোনো কিছু নেই আমার কাছে। আসলে আমার কাছে একটাই আছে, সেটা হচ্ছে স্বাধীনতা। এই মুক্তিযুদ্ধ, এই 1971, এই স্বাধীনতায় আমাকে একজন বাংলাদেশি করে তৈরি করেছে। এই স্বাধীনতায় আমাকে বাংলাদেশ নামে একটা দেশ দিয়েছে। এই স্বাধীনতায় আমাকে বাংলাদেশ নামে একটা মানচিত্র দিয়েছে। এই স্বাধীনতায় আমাকে বাংলাদেশের পাসপোর্ট দিয়েছে। এই স্বাধীনতায় আমার অন্তরে বাংলাদেশকে ইনপুট করেছে। ঠিক আছে, এছাড়া আমার কাছে আর কোনো স্বাধীনতা নেই। এই যে দ্বিতীয় স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতা আপনাকে কি দিয়েছে? একটা দেশের নাম দিয়েছে? দেয় নাই। বরঞ্চ আপনি জানলেও অবাক হবেন, এই স্বাধীনতা বিরোধী শক্তিটা কতদূর এগিয়ে গিয়েছে যে তারা বাংলাদেশের নামটা চেঞ্জ করার, মানে এখন তো সরাসরি তো আর বাংলাদেশ নামটা চেঞ্জ করতে পারবে না।
তো সেই আওয়াজ তো উঠানো যাবে না। সেই আওয়াজের আড়ালে আরেকটা আওয়াজ তুলেছে যে বাংলাদেশের বাংলা ইংলিশ নামের ভিতরে আছে, সমস্যা আছে। সেইটা কি চেঞ্জ করা হবে কি না? ডকুমেন্টে যে বাংলাদেশ লেখা হয় এই নামটা কি চেঞ্জ করা হবে কি না? অর্থাৎ এটা দিয়ে তারা বোঝাতে চাচ্ছে বাংলাদেশের নামের প্রতিও আপনার দেখেন আঘাত কিন্তু চলে আসছে। বাংলাদেশের নামে চেঞ্জ করার প্রতি আঘাতটা ছোট আকারে চলে আসছে। কোনো এক সময় শুনতে পারবেন যে বাংলাদেশ নামের রাষ্ট্রটাই হয়তোবা চেঞ্জ করার পায়তারা এরা করতে পারে। তাহলে এই মহান স্বাধীনতা দিবসে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার অবস্থান থেকে ক্লিয়ার করা যে দ্বিতীয় স্বাধীনতা বলতে আসলে কোনো কিছু নেই। দ্বিতীয় বলতে কোনো কিছুর ভ্যালিডিটি আসলে লাইফে খুব বেশি একটা থাকে না প্রথমটার মতো। আর প্রথম বলতে এখানে তো প্রথম দ্বিতীয় প্রশ্নই আসবে না। কারণ হচ্ছে যে আপনি কোন স্বাধীনতার বলে বাংলাদেশ নাম পেয়েছেন, বাংলাদেশের মানচিত্র পেয়েছেন, আপনি একজন বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন কোন স্বাধীনতার বদলে? এক প্রশ্নেই আপনার সকল কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যদি আপনি একজন দেশপ্রেমিক নাগরিক হয়ে থাকেন। তো এই যে বাংলাদেশ নিয়ে যে খেলাগুলো চলতেছে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যে খেলা চলতেছে, এখন পর্যন্ত কেউই আওয়াজ উঠায় নাই। তো আমি এই ভিডিওটা করব এই স্বাধীনতা দিবসেই। এই জন্যই আমি এই ভিডিওটার জন্য অপেক্ষা করেছি এবং আজকে সেই স্বাধীনতা দিবস চলে এসেছে। আমি প্রত্যেকটা বাঙালির কাছে বলবো, রিকোয়েস্ট করব যে বাঙালি হয়ে বেঁচে থাকেন, বাংলাদেশি হয়ে বেঁচে থাকেন। এই নৈরাজ্যকারী বাংলাদেশ বিরোধী শক্তিটার বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ দেখেন একটা দেশকে স্বাধীন করতে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়ে গিয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তিগুলোর কাছে মতান্তর রয়েছে ৩ লক্ষ শহীদ হয়েছে। ঠিক আছে, ধরে নিলাম ৩ লক্ষ শহীদ হয়েছে। তাহলে সেই ৩ লক্ষ মানুষের জীবন চলে গিয়েছে। আমি তো ৩ লক্ষ স্বীকার করব না, আমি ৩০ লক্ষই বলবো, কারণ ওটাই আমার কাছে বাস্তবতা। ঠিক আছে, ২৫শে মার্চের এই কালো রাত্রিতে যে পরিমাণ মানুষ হত্যা করেছে, এই পুরা ২৪-এর গণ অভ্যুত্থানে কি এই মানুষগুলো হত্যার শিকার হয়েছে? হয় নাই। বরঞ্চ এরা ২০০০ বলে, কিন্তু সরকারি হিসেবে আজ পর্যন্ত ৮০০ বা ৯০০ ক্রস করেনি এখন পর্যন্ত আমার জানা মতে। তাহলে সেইখানেও কিন্তু ওই আওয়ামী দালাল, ফেসিস্টের দালালও থাকতে পারে। কারণ আপনারা দেখবেন যে এই যে শহীদদের যে অনুদানগুলা, তারপর এই যে আপনার যারা আহত হয়েছে তাদের অনুদানগুলোর মধ্যে আমরা দেখতেছি যে আওয়ামীর দালাল বা আওয়ামীর যে ইগুলা ছিল, এই ফেসিস্টের দালাল যারা গিয়ে মাইর খাইছে, এই ছাত্র জনতার হাতে যারা মাইর খাইছে, তারাও এইখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে টাকা উঠিয়ে নিচ্ছে। তো এইখানে যারা শহীদ হয়েছে তাদের এখানে যে এই আওয়ামী ফেসিস্টের লোক নাই, সেটা আমি কিভাবে বিশ্বাস করব? আমাকে বিশ্বাস করাইতে পারবেন না। ঠিক আছে, তো যাই হোক, আওয়ামী ফেসিস্টের লোক হোক আর যেই হোক, সে তো নিহত হয়েছে, সেটা নিয়ে তো একজন মানুষ মারা গেছে, এটা তো এর চেয়ে দুঃখজনক বিষয় আর কোনো কিছু নাই। সে আওয়ামী ফেসিস্টের লোক হলেও সে বাংলাদেশের নাগরিক, আর আমরা ছাত্র জনতা যারা ছিলাম তারা হলেও বাংলাদেশের নাগরিক, নিহত হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এই অভ্যুত্থানে শক্তি হিসেবে না বিপক্ষ শক্তি হিসেবে নিহত হয়েছে সেইটা। তো এখানে শহীদদের মর্যাদা দেওয়া হয়েছে কাদের? শহীদদের মর্যাদা দেওয়া হয়েছে যারা পক্ষ শক্তি, তাই না? তাহলে এইখানে বিপক্ষ শক্তির লোক নেই যে, এটা আপনি বলতে পারবেন না। তো যাই হোক, এই বিষয়ে আমরা না যাই। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছেন, সেটাকে সম্মান করতে শিখেন, সেটাকে বোঝার চেষ্টা করুন। এবং এই যে নব্য যে স্বাধীনতা বিরোধের শক্তিটা আপনার উপর যে স্বাধীনতা চাপিয়ে দিতে চাচ্ছে, এটার বিপক্ষে আওয়াজ তুলুন। ঠিক আছে, বলতেই পারি আমরা, এটা বলতে তো অপরাধ নাই যে হ্যাঁ এটা একটা স্বাধীনতা, কিন্তু যখন এটাকে ৭১-এর সাথে ৭১-এর সমপর্যায়ে নিয়ে যায়, তখন কিন্তু অবশ্যই আপনাকে দ্বিমত পোষণ করতে হবে। কই ৭১, কই আপনাকে একটা বাংলাদেশের রাষ্ট্র দিয়েছে, যে রাষ্ট্রে এসে আপনি হয়তোবা আপনি দাবি করতেছেন আপনাকে কিছু বলতে দেয় নাই। আমি জানি না, আমি কখনো পাই নাই যে আমাকে মন খুলে বলতে দেয় নাই, বা আমি কখনো এটা ফিল করি নাই। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই রাস্তাঘাটে বের হলে এই ছাত্রলীগ নামক পশুদের ভয় ছিল যে এরা আসলে কোন জায়গায় কোন ধরনের অকারেন্স ঘটায় দেয়। তারপর এদের চেয়েও ভীতিকর পরিস্থিতি ছিল যেগুলা, সেগুলা তো এখন নাকি বাংলাদেশে নাই।
সেগুলো নিয়ে হয়তো ভিডিও আসবে, যেমন হোলি আর্টিসানের মতো হামলা তো বাংলাদেশে হয়ই নাই, কারণ বাংলাদেশে তো জঙ্গি নাই। জঙ্গি থাকলে ওইরকম হামলা হবে তো, তাই না? তো এখন তো প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। যেহেতু জঙ্গি ছিল না, ওই সকল হোলি আর্টিসান নামের যে হামলাগুলো হয়েছিল ওইগুলো তো বিষয়ই বানানো বিষয়, তাই না? সারা বিশ্ব দেখেছে। তো ওইগুলো নিয়েও ভিডিও তো পর্যায়ক্রমে আসবেই। তো আমার কথা হচ্ছে যে এই যে শক্তিগুলা, অপশক্তিগুলা আপনাকে আপনার স্বাধীনতাকে কেড়ে নিতে চাচ্ছে, আপনার হৃদয়ের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কালিমা দিতে চাচ্ছে। এটা একটা দুইটা শক্তি না, এই যে আপনার সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মটা আছে এটা জুড়েই এরা রয়েছে। এদের হাত থেকে যদি আপনি রক্ষা পেতে চান, এখনই আপনাকে সাবধান হতে হবে। এবং আমরা যেন এই মহান স্বাধীনতা দিবসের যে প্রকৃত যে স্পিরিট, সেই স্পিরিটটা ধরে রাখতে পারি, এই বাংলাদেশকে যেন এক জায়গায় নিয়ে আসতে পারি, একক জায়গায় নিয়ে আসতে পারি, সেই চেষ্টায় কাজ করব আমরা। আমরা কোনো দল, কোনো অভ্যুত্থানকারী দল হোক, সেটা বিএনপির মতো দল হোক, সেটা জামাতির মতো স্বাধীনতা বিরোধী দল হোক, কোনো আপনার যে কোনো দলই হোক না কেন, তাকে অন্ধভাবে বিশ্বাস না করি। এই আওয়ামী ফ্যাসিস্টকে তো বিশ্বাস করার প্রশ্নই আসে না। যে ফ্যাসিস্ট সরকার এতগুলো মানুষকে হত্যা করতে পারে, সে দলকে তো বিশ্বাস করার প্রশ্নই আসে না। তাহলে প্রত্যেকটা দলের প্রতি নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আপনাকে চোখ বন্ধ করেই তাদের কথা বিশ্বাস করলেই হবে না। এই দলগুলাই আপনাকে আমাকে উত্তেজিত করে তাদের উদ্দেশ্য হাসিল করে নিবে। আর তাদের উদ্দেশ্য হাসিল হওয়া মানেই আপনি এই বাংলাদেশের কবর রচনা করলেন। তো আমার একটাই আপনাদের কাছে আবেদন, নিবেদন, যেটাই বলেন সেটা থাকবে। সেটা হচ্ছে যে বাংলাদেশকে ভালোবাসুন এবং বাংলাদেশ বিরোধী এই চক্রটার হাত থেকে বাঁচার চেষ্টা করুন। বাংলাদেশকে দেখেন, দুর্নীতি যে করবে, এখন বাংলাদেশের দুইটা সিচুয়েশন দাঁড়াইছে। বাংলাদেশের সিচুয়েশন এখন দুইটা। আপনাকে হয় দুর্নীতিবাজদেরকে এই বাংলাদেশে আবারও শপথে ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামীর কথা বলতেছি না। আবার অনেকে এইটাকে কাট করে হয়তো বা বানিয়ে ফেলবে ফ্যাসিস্ট আওয়ামী বা স্বৈরাচার আওয়ামী, যেটাই বলেন, এরা যে লেভেলের দুর্নীতি করছে তার থেকে হাজার লেভেলের, আমি যেটা দেখতেছি স্পষ্ট ভাষায়, হচ্ছে হাজার লেভেলের বড় দুর্নীতিবাজরা এখন বাংলাদেশের ক্ষমতায় আসবে। এদেরকে আনতে হবে, না হলে আপনাকে দেশবিরোধী শক্তিকে দেশে আনতে, এই বাংলাদেশের রাষ্ট্রের কার্যক্রম পরিচালনার জন্য আনতে হবে। ঠিক আছে? এখন আপনার কাছে অপশন দুইটাই, দুর্নীতিবাজকে আনবেন না বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে ছেড়ে দিবেন। তাহলে আপনার কাছে অপশন যেহেতু দুইটাই, আপনার কাকে আনবেন? আমার কাছে তো আর অপশন আমি দেখতেছি না। আমি এখন দুইটা অপশনই দেখতেছি। তো আমি অবশ্যই দুর্নীতিবাজকেই আনবো, কারণ কি দুর্নীতিবাজের হাত থেকে আমি বাঁচতে পারবো। আবার আন্দোলন হবে, আবার বাজার একটা কি পাবো। এখন আপনি বলতে পারেন যে আমি কি দুর্নীতিবাজ বা দুর্নীতিকে জাস্টিফাই করতেছি? না, অবশ্যই না। কারণ আমার কাছে তো ভাই আর কোনো অপশন নাই। আমার কাছে তো আরও অপশন নাই, কিন্তু আমি তো বাংলাদেশকে বিকিয়ে দিতে পারবো না, একটা দেশকে বিকিয়ে দিতে পারবো না। কারণ দুর্নীতিকে দেশ থেকে হটাতে পারবেন, কিন্তু যখন দেশের স্বাধীনতা হরণ হয়ে যাবে, সেই স্বাধীনতা তো আপনি ফিরিয়ে আনতে পারবেন না। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন না ভাই, এটা পসিবল না। ঠিক আছে? তো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে যত বড় স্বৈরাচার হোক, যত বড় ফ্যাসিস্ট হোক, ওই আওয়ামী সরকার, এরা তো মনে করতেছিল যে আল্লাহর থেকেও ওরা কিন্তু নিজেদেরকে বড় দাবি করতেছিল। ওদের কথাবার্তায় কিন্তু এরকমই মনে করবেন। ওদের কথাবার্তা দেখলে, এই ছাত্রলীগের কথাবার্তাগুলো যদি আপনি আগের ভাষণগুলো দেখেন, মনে করবেন যে এরা আল্লাহর থেকেও নিজেদেরকে বড় মনে করতো, আমার যা ধারণা আর কি। ঠিক আছে? তো এদেরও তো পতন হয়েছে, তাইলে এর চেয়ে বড় দুর্নীতিবাজ আসলেও বাংলাদেশে পতন হবে। এবং ওই যে দুর্নীতিবাজগুলোর পতন হয়েছে, তারা কোথায় আছে এখন? জেলে, না হলে পলাতক। তাহলে এখন যে দুর্নীতিবাজগুলো আসবে, সেগুলোর পরিণতি তো একই হবে, জেলে না হলে পলাতক। তারা যাইনাও যদি আমাদেরকে অত্যাচার করে, দুর্নীতি করে, তাদের হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায় আছে। আমরা জনগণ একত্রিত হয়ে তাদের হাত থেকে রক্ষা পেতে পারি। কিন্তু যদি দেশকে বিকিয়ে দেন, দেশের স্বাধীনতা বিকিয়ে দেন, সেখান থেকে কিন্তু আমরা আর স্বাধীনতাও পাবো না, সেখান থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। তাহলে এই সকল সেকেন্ড থার্ড ক্লাস কথা বাদ দেন। সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস বলতে পৃথিবীতে কোনো কিছুর ভ্যালু খুব বেশি একটা নাই। ঠিক আছে? তো এই সকল সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস জিনিসগুলোকে বাদ দিয়ে আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের যা যা করা দরকার, তাই আমরা করব। একটু সচেতনভাবে চিন্তা করুন।
আগে আওয়ামী ফেসিস্টের দল বলতো সব গুজব গুজব গুজব, আমরা হেসেছি। এখনও দেখেন তারাও হেসেছে এবং তারা বলেছে দেখেন আওয়ামী ফেসিস্টটা গুজব গুজব বলতেছে। এখন তারাই বলতেছে যে এখন নাকি বাংলাদেশে অনেক বেশি গুজব চলতেছে। অর্থাৎ ভাষা দিকটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু লজিক্যাল বিষয়গুলো একই জায়গায় রয়ে গেছে। ঠিক আছে? তো আমিও সেই আবার আওয়ামী ফেসিস্টের সুরে বলতে চাই, আবার নব্য ফেসিস্টের সুরে বলতে চাই, গুজব গুজব গুজব। এই গুজবগুলো আমি সবাই ভালোভাবে ভেরিফাই করে তারপর আমরা আগাবো। কারা কোন দিকে যাচ্ছে এই জিনিসটা বুঝতে হলে আপনাকে খুব সাবধানের সহিত আগাতে হবে। সকল ভাই ফাই টাই তারা কি বলতেছে এগুলো দেখে আপনার লাভ নাই। আপনি কি বুঝেন, আপনি একটু বুঝার চেষ্টা করেন, জিনিসটা নিয়ে রিসার্চ করার চেষ্টা করেন, তারপর আপনি একটা ডিসিশন নেন। বাংলাদেশের উপর যে কালো থাবা চলে আসছে হায়েনার, এই হায়েনার কালো থাবাটা সরাতে হলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। হয়তোবা আমরা ৭১-এর মতো যুদ্ধ করতে পারবো না, সশস্ত্র যুদ্ধ করতে পারবো না, কিন্তু জ্ঞানের যুদ্ধটা করতে পারবো। এই জ্ঞানের যুদ্ধ, এই সোশ্যাল মিডিয়ার যুদ্ধে আমাদের বিরোধী শক্তি, এই দেশ বিরোধী শক্তি যারা আছে তারা হাজার গুণ এগিয়ে আছে। এই আওয়ামী ফেসিস্ট সরকারের অজস্র টাকা আছে, টাকা ঢালতেছে। এই ফেসিস্ট সরকারের টাকার তো অভাব নাই, এরা তো বাংলাদেশকে শূন্য করে দিয়ে গেছে। এই দেশ বিরোধী শক্তি এদেরও প্রচুর টাকা আছে, বিশ্বাস করেন কি করবেন না জানি না, এদেরও প্রচুর টাকা আছে। এরা পুরো সোশ্যাল মিডিয়াটাকে অলরেডি হাইপ দিয়ে ভরে ফেলছে। ঠিক আছে? তো এই যে দুইটা শক্তি, এই দুইটা শক্তির হাত থেকে বাংলাদেশকে বাঁচাইতে হইলে এখন একমাত্রই সমাধান হচ্ছে যে আপনাকে আমাকে সচেতন হইতে হবে। এদের হাত থেকে আসুন, বাংলাদেশকে বাঁচাই। যদি এইবার বাংলাদেশ হেরে যায় তাহলে এই দেশের মানুষ আর কখনোই বাক স্বাধীনতা পাবে না, কারণ মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। ঠিক আছে? তো আসুন আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করি। এই মহান স্বাধীনতা দিবসের এটাই হোক আমাদের একমাত্র সংকল্প যে আমরা আমাদের স্বাধীনতার উপর যে হাতগুলো আসবে সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিব। সহজ এবং একদম সহজ সমাধান। এখানে অল্টারনেটিভ কোনো বিষয় নাই, অর্থাৎ সেকেন্ড থার্ড ক্লাস কোনো কথা নাই। আমাদের একটাই বিষয় হবে, এই মহান স্বাধীনতা দিবসে আমাদের একটাই অঙ্গীকার হবে, আমাদের স্বাধীনতার উপর যদি কোনো ধরনের হায়েনার কালো থাবা আসে আমরা সেই থাবাকে ভেঙে গুঁড়িয়ে দিব। এবং এই হায়েনা কারা এটা বের করার জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।